এ পর্যায়ে আসলে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে দেশের যে পঠিত দৈনিকগুলো রয়েছে তারা আজকে কি কি শিরোনাম করলো। আজকে একটু ভিন্ন প্রসঙ্গে দিয়ে শুরু করতে চাই। দুঃখিত, তার আগে একটু কাশি দিয়ে নিলাম। কাশিটা আসলে ইটালিয়ান যারা সমর্থক রয়েছে তাদের মনের মধ্যে এরকম কাশি হচ্ছে। কারণটা হচ্ছে যে বিশ্বকাপে ইটালিয়ান ট্র্যাজেডির হ্যাট্রিক ঘটেছে। এই নিউজটা যদি একটু জুম করে দেখাতে চাই, এখানে ফ্রেডরিক কিয়েসাকে দেখা যাচ্ছে। তো দেখা যাচ্ছে, দুঃখিত কিয়েসা না, এখানে এসপোসিতো ইটালিয়ান যে খেলোয়াড় তাকে দেখা যাচ্ছে। যে বসনিয়ার কাছে কিন্তু বিশ্বকাপের প্লে অফের একটি সুযোগ ছিল ইটালির কাছে, তো তারা 4-1 পেনাল্টি শুটআউটে হেরে গেছে এবং হেরে যাওয়ার ফলে টানা তৃতীয়বারের মতো এই বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারছে না ইটালি। ভেবে দেখুন যে ফুটবলের পরাশক্তি একটি দেশ, একসময়ে ফুটবলের আঁতুড়ঘর ধরা হতো ইটালিয়ান সিরিয়াকে, তো সেই ইটালিয়ান সিরিয়ার একটি দেশ যারা ডিফেন্সে দুর্গ হিসেবে পরিচিত, 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ খেলতে পারছে না। তো যারা আসলে ইটালির সমর্থক এবং ইটালির নাগরিক তাদের তো অবস্থা বোঝাই যাচ্ছে। তো সেটা নিয়ে আসলে একটু শুরু করলাম। এ পর্যায়ে যদি একটু সর্বশেষ খবরে কি কি রয়েছে সেই ব্যাপারগুলো দেখে আসতে চাই। একটু আন্তর্জাতিক প্রসঙ্গের ব্যাপারটাতে যাই। বাংলাদেশের বিষয়ে তো আসলে আমাদের সহকর্মীরা সকাল থেকে আমরা আলোচনা করছিলাম। তো 2-3 সপ্তাহের মধ্যে ইরান অভিযান শেষ করবে যুক্তরাষ্ট্র, বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেখা গিয়েছিল কিন্তু একটি বিষয় যে 28শে ফেব্রুয়ারি এই যুদ্ধটা যখন শুরু হয়েছিল, এরপরে ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলেছিলেন যে এবার আসলে 100 দিনের বেশি সময় ধরে এই যুদ্ধ তিনি আসলে জারি রাখবেন এবং বলা যাচ্ছে যে ইরানের এই শাসন ব্যবস্থা পতন না করা পর্যন্ত তাদের এই আক্রমণ চলমান থাকবে। কিন্তু এখন কিন্তু দেখা যাচ্ছে যে সুর পাল্টিয়ে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলছেন যে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ইরান অভিযান শেষ করতে যাচ্ছেন। এখন দেখা গেছে যে একটা যুদ্ধ যখন হয়, একটা যুদ্ধের কস্টিং অনেক বেশি হয়। তার পাশাপাশি আমেরিকান যে সকল সৈন্যদল যাদেরকে এই যুদ্ধের জন্য পাঠানো হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু নানা রকম একটা নেতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে যে অনেকেই আসলে এই যুদ্ধের বিপক্ষে। তো এই যে সমস্যাটা সেটি নিয়ে আসলে ট্রাম্পের একটি বক্তব্য শোনা গেছে। দর্শক দুঃখিত, আরেকবার একটু কাশি এসেছে, কাশিটা দিয়ে বাকি সংবাদপত্র যেগুলো রয়েছে সেগুলোর খবর আপনাদেরকে জানাবো। আবার একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। এবার একটু সমকালে যাই। সমকাল কি কি শিরোনাম করেছে বাংলাদেশের বিষয়ে একটু যেতে চাই। এখানে আসলে যেটি বলা হয়েছে যে বাংলাদেশ প্রসঙ্গের মধ্যে এসেছে যে এমএসএফ এর তথ্য, মার্চে রাজনৈতিক সহিংসতা বেড়ে 3 গুণ। এই খবরটায় যদি একটু যাই যে তারা এর ভিতরে কি কি বলল। বলছে যে ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে রাজনৈতিক সহিংসতা বেড়ে গেছে। মার্চে রাজনৈতিক সহিংসতার মধ্যে 56টি যে ঘটনার কথা বর্ণনা করা হয়েছে সেখানে 404 জন হতাহতের খবর বলা হচ্ছে। এখানে উদ্বেগজনক একটি বিষয় হচ্ছে যে 14 জন নারী নিহত হয়েছেন এবং 390 জন আহত হয়েছেন। এখন দেখা গেছে যে গণতান্ত্রিক একটি সরকার নির্বাচনের মাধ্যমে আসার পরও এই ধরনের আসলে রাজনৈতিক সহিংসতার খবর বেশ উদ্বেগ জাগায় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির যে ব্যাপার সেগুলো নিয়ে কিন্তু জনমনে একটি উদ্রেক করে। তো সেই বিষয়টি আসলে বলা হচ্ছে। রাজনীতির অংশে আসলে কি ব্যাপারটা, এখানে হামে শিশুদের মৃত্যুতে দায়ী স্বাস্থ্য খাতে দুর্নীতি, জামায়াতে ইসলামীর একটি বক্তব্যকে কোট করে একটি শিরোনাম করা হয়েছে। তো এখানে দেখা যাচ্ছে যে হামে আক্রান্ত 32 জন শিশুর মৃত্যুর জন্য স্বাস্থ্য খাতে যে অব্যবস্থাপনা এবং দুর্নীতি সেটিকে দায়ী করে আসলে উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। বিরোধী দল হিসেবে আসলে তারা তাদের একটি বক্তব্য এখানে দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই হামের টিকা নিয়ে একটি অব্যবস্থাপনার কথা কিন্তু পত্রপত্রিকাতে উঠে এসেছে এবং বেশ সমালোচনারও শিকার হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য খাতে যারা দায়িত্বে নিয়োজিত ছিলেন। তো সেই ব্যাপারটি আসলে কি পরিমাণে প্রকট আকার ধারণ করে, ইতোমধ্যেই কিন্তু 32 জন শিশু সারা বাংলাদেশে এই হামে আক্রান্ত হয়ে নিহত হয়েছে। এখন এই ব্যাপারটি নিয়ে বর্তমান সরকার আসলে কি পরিকল্পনা নেয়, তার পাশাপাশি সাধারণ মানুষ কতটুকু আশ্বস্ত হতে পারেন সেই বিষয়টি হয়তো দেখার বিষয়। তো সামনের দিনগুলোতে হয়তো স্বাস্থ্য মন্ত্রণালয় কি কি পদক্ষেপ নিচ্ছে সেই দিকে হয়তো সাধারণ মানুষের চোখ থাকবে। এ পর্যায়ে একটু দৈনিক যুগান্তরে যাই, ই পেপার ভার্সনটা একটু দেখে নেই যে সেখানে কি কি বলা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3.5 লাখ টন জ্বালানি তেল কেনার সিদ্ধান্তের কথা বলা হচ্ছে এবং অতিরিক্ত সালফার নিয়ে প্রশ্ন।
যেটা বলছিলাম যে টক অফ দ্য টাউনের মধ্যে কিন্তু এই জ্বালানি ইস্যুটি রয়েছে, যেখানে বলছে যে তুলনামূলক দূষিত হলেও ভালো তেলের সাথে মিশিয়ে বিক্রি করা হবে। এটি বিপিসি চেয়ারম্যান বলছেন, কিন্তু আরেকটি বিষয় বলা হচ্ছে যে এই তেল প্রচুর দূষণ করবে, গাড়িতে ব্যবহার না করে অন্য কোনো ইঞ্জিনে ব্যবহার করলে ভালো হয়। এটি জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর তামিম এই ব্যাপারে একটি মতামত দিয়েছেন। তার পাশাপাশি যেটি দেখতে পাচ্ছি যে দীর্ঘমেয়াদী রোগাক্রান্তদের হামে সংক্রমণ বেশি। হাম ইস্যুটা আসলে কিন্তু আরও একটি আলোচিত ব্যাপার রয়েছে। তারপরে ওই যে জ্বালানি তেলের বিষয়ে বলছিলাম যে অতিরিক্ত সালফার নিয়ে প্রশ্নের বিষয়ে। তারপরে আরেকটি বিষয়ে দেখা যাচ্ছে যে ইরানে পারমাণবিক হামলার শঙ্কা করা হচ্ছে, কারণ এখানে বলা হচ্ছে যে ইস্পাহান যে শহর, সেখানে 900 কেজির বাংকার বাস্টার বোমা নিক্ষেপ করা হয়েছে। আরেকটি বিষয় আমরা জানাচ্ছিলাম আজকে গুড মর্নিং বাংলাদেশের শুরুতেই, যে এপ্রিলে আসলে জ্বালানি তেলের দাম বাড়ছে না। বর্তমানে যে অবস্থা রয়েছে সেই বিষয়ে আসলে কোনো ধরনের পরিবর্তন আসছে না, সেটি আসলে বোঝা যাচ্ছে। তো পরবর্তীতে আরেকটি বিষয়ে যে ইংরেজি পত্রিকা ডেইলি স্টার, তারা আসলে বেশ কিছু শিরোনাম করেছে। সেখানে তারা চেক রিপাবলিকের কথা বলছে যে চেক রিপাবলিক বিট ডেনমার্ক অন পেনাল্টিজ টু রিচ ওয়ার্ল্ড কাপ। চেক প্রজাতন্ত্র বিশ্বকাপে কোয়ালিফাই করে ফেলেছে এবং পরবর্তীতে আমরা কিন্তু আগে আমরা যেমনটি জানাচ্ছিলাম যে ইটালি আসলে এই বিশ্বকাপে 2026 বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারছে না। এবারে কিন্তু 2026 বিশ্বকাপ একটু ভিন্ন হয়েছে এই কারণে যে 32টি দলের পরিবর্তে এবার 48টি দল আসলে বিশ্বকাপে অংশগ্রহণ করছে। তো তারপরেও ইটালির মতো পরাশক্তি একটা দল এই বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারছে না। কোয়ালিফাইং রাউন্ডের প্লে অফে তারা বাদ পড়েছে বসনিয়ার কাছে। তো এই ব্যাপারটাই বেশ আলোচিত খবর। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এখানে চায়না অ্যান্ড পাকিস্তান আউটলাইন 5 পয়েন্ট প্ল্যান টু এন্ড মিডল ইস্ট ওয়ার। এখানে বিষয়টা হচ্ছে যে চায়না এবং পাকিস্তানও আসলে সমঝোতা করার মাধ্যমে বর্তমানে যে যুদ্ধ পরিস্থিতির অবস্থা রয়েছে, এর আগে কিন্তু পাকিস্তানে আমরা কয়েকদিন আগে দেখলাম যে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে একটি বৈঠক করেছে তুরস্ক এবং তার এলাই যে দল সৌদি আরব, তারা বর্তমানে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধের অবস্থা বিরাজমান সেই জায়গা থেকে আসলে তারা মধ্যস্থতা করার জন্য এগিয়ে আসার জন্য প্রস্তুত। তো শুরুতে আবার যেমনটি জানিয়েছিলাম যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে 2 সপ্তাহের মধ্যে ইরানের যে অপারেশন সেটি তিনি সমাপ্ত করতে চান। এখন দেখার বিষয় যে আন্তর্জাতিক অঙ্গনে এই যে 28 ফেব্রুয়ারি থেকে সংঘটিত ইরানের সাথে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে যুদ্ধাবস্থা রয়েছে সেটির পরবর্তী কী পদক্ষেপ হয়। এর মধ্যে অসংখ্য সিভিলিয়ানের মৃত্যু হয়ে গেছে। তার পাশাপাশি ইরানের আইআরজিসি থেকে শুরু করে শীর্ষ যে নেতৃত্ব রয়েছে তাদের নিহত হওয়ার একটি ব্যাপার দেখা গেছে। তারপরে আবার আরও একটি বিষয় আমরা দেখতে পেলাম যে তাদের যে সুপ্রিম লিডার রয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি, তিনি নিহত হয়েছেন। তারপরে মুজতাবা খামেনি এসেছেন। তো বেশ কিছু পট পরিবর্তন দেখা গেছে কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে মধ্যপ্রাচ্যে। এর পাশাপাশি এই সংকটে কিন্তু বাংলাদেশে যে অবস্থাটি আমরা দেখতে পাচ্ছি যে আমরা যেখানে সাফারার হয়েছি সেটি হচ্ছে জ্বালানি তেলের বিষয়ে। কারণ হরমুজ প্রণালীর যে অবস্থা রয়েছে, 80% অপরিশোধিত তেলের উপর নির্ভরশীল আমরা এই হরমুজ প্রণালীর দ্বারাই, যেটি আমরা পাই। তো এই যুদ্ধ পরিস্থিতির সাথে আসলে কিন্তু অনেক কিছুই ডিপেন্ড করছে। শুধুমাত্র আন্তর্জাতিক প্রসঙ্গ ছাড়াও আমাদের দেশের ব্যাপারটাও কিন্তু বেশ আলোচিত হচ্ছে এই ইস্যুতে। তো মোটামুটি এই ছিল আজকের সংবাদপত্রে যে সকল পঠিত দৈনিক তাদের প্রধান শিরোনামগুলো, সেগুলো ব্যাখ্যা করার চেষ্টা করছিলাম। আমরা আবারও প্রাইম সেটে চলে যেতে চাই। সেখানে সহকর্মী আয়েশা রয়েছেন, তিনি জানাচ্ছেন বাদবাকি প্রসঙ্গগুলো। আয়েশা। শাফাত, আপনাকে ধন্যবাদ।